জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর তার ধর্ম ও আদর্শ প্রচারের জন্য ঋত্বিক সংঘ গড়ে তুললেন। বিভিন্ন কর্মীদের তার পূত পাঞ্জাধারী করে দিলেন। মানুষের কাছে জীবন বৃদ্ধিত অমুখ মন্ত্র প্রচার করাই হলো তাদের কাজ। তিনি বললেন, ইষ্টে উদ্বুদ্ধ করে সকলকে দীক্ষা দাও। ইষ্ট ও কৃষ্টির ভিত্তির ওপর যদি আমরা গুচ্ছ বেঁধে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নাই। আমাদের রক্তে সব কিছুই রয়ে গেছে, চাই তার উপযুক্ত পোষণ। চারিদিকে প্রচার চলল। বহু লোক ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত হতে লাগলো। ঋত্বিক সংঘ যেমন গড়ে উঠল, তেমনি প্রতি 3 মাসে একবার করে ঋত্বিক সম্মেলনও হতে লাগলো। কিন্তু দেশের পরিস্থিতি দিন দিন খুবই অবনতির দিকে যেতে লাগলো। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, আরেকদিকে রাষ্ট্রে, সমাজে, শিক্ষায় প্রতিটি ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি। মানুষ নানান সমস্যায় জর্জরিত হয়ে দিশেহারা, আত্মহারা। ঠাকুর দেশের ও দশের পরিস্থিতি লক্ষ্য করে স্বস্তি বাহিনী গড়ে তুললেন। স্বস্তি বাহিনীর কাজ হলো সমাজ, শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, নিরাপত্তা, সংস্কার ইত্যাদি আদর্শ পরিপূরণে গড়ে তোলা। ঠাকুর বিশেষ করে দীক্ষার সংখ্যা বাড়াবার সঙ্গে সঙ্গে কৃষিকার্য ও কৃষি শিল্প গড়ে তোলার কথাও বললেন। দেশে যতই এইসব গড়ে উঠবে, তত মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধান হবে। যুদ্ধ শেষ হয়ে গেল। ভারতের রাজনীতির আকাশে দুর্যোগের কালো ছায়া নেমে এলো ধীরে ধীরে। ভারতের স্বাধীনতা আন্দোলন পুরোপুরি সার্থক হয়ে উঠেছে। কিন্তু মোহাম্মদ জিন্না এদিকে পাকিস্তান দাবি করে বসলেন। তিনি তার নীতি থেকে এক চুলও বিচ্যুত হলেন না। এর ফলে সমস্যা আরও ঘোরালো হয়ে উঠল। ঠাকুর সেই সময় বাইরে থেকে বাংলাদেশের লোক এনে বসিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংখ্যাগত সামঞ্জস্য বিধানের চেষ্টা করলেন। বহু নেতাদের কাছে আবেদন জানালেন, কিন্তু কোনো নেতাই ঠাকুরের উদ্দেশ্য বুঝতে পারলেন না। এদিকে ব্রিটিশ তাদের ক্ষমতা হস্তান্তর সম্পর্কে ঘোষণা করলেন। লর্ড ওয়াভেল স্বাধীনতার প্রাথমিক ধাপ হিসাবে ভারতীয় নেতৃবৃন্দকে অন্তর্বর্তী সরকার গঠনের অধিকার দিলেন। কংগ্রেস সেই অধিকার গ্রহণ করলেন। মোহাম্মদ জিন্না পাকিস্তানের দাবিতে তেমনি অটল হয়ে রইলেন। মুসলিম লীগ বাংলার বুকে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে দিল। হত্যা, গৃহদাহ, লুট চলল বেশ কিছুদিন যাবৎ। মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে উঠল। ঠাকুরের মন খুবই খারাপ হলো এসব শুনে। খুবই অসুস্থতা বোধ করতে লাগলেন। ডাক্তারগণ তাকে বায়ু পরিবর্তনের জন্য পরামর্শ দিলেন। ঠাকুর তাদের উপদেশ মতো পাবনা হিমায়তপুর ত্যাগ করে কপর্থকহীন অবস্থায় 1 সেপ্টেম্বর 1946 সন সপরিবারে ও বহু শিষ্যদের নিয়ে দেওঘর অভিমুখে যাত্রা করলেন। দেওঘর এসে পৌঁছালেন 2 সেপ্টেম্বর। দেওঘরে শুরু হলো পুনরায় আশ্রম গড়ে তোলার কাজ। বহু লোকজনও আসতে লাগলো ঠাকুরের কাজে। ওদিকে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করল। বড়লাট মাউন্ট ব্যাটেন ভারত ও পাকিস্তান দুটো স্বাধীন রাষ্ট্র বলে বেতারে ঘোষণা করলেন। ঠাকুর বললেন, দেশ বিভাগ করা মানে সাম্প্রদায়িক বিদ্বেষকে জিয়ে রাখার ব্যবস্থা করা। এতে কোনো অংশই স্বদেশের উন্নতির দিকে নিশ্চিত মনে আত্মনিয়োগ করতে পারবে না। প্রত্যেকেরই শক্তি, সামর্থ্য ও সম্পদ অনেকখানি অযথা অপব্যয় হবে। বিহারে আসার পর ঠাকুরের আদর্শ আরও ব্যাপকভাবে প্রচার হতে লাগলো। দেশ বিদেশের বহু রাজনৈতিক নেতা, বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক প্রভৃতি লোকজন ঠাকুর দর্শনে এলেন। ঠাকুর বললেন, আরও কর্মী চাই, আরও দীক্ষিতের সংখ্যা বাড়াতে হবে। যত মানুষ দীক্ষিত হবে, আদর্শ পরায়ণও যত হবে বেশি, তত শয়তানের আধিপত্য শিথিল হবে। সমাজ, মানুষ জীয়ন্ত হয়ে উঠুক ঐশী স্পর্শে ভগবানের নীতি অনুযায়ী, তবেই তো হবে সত্যিকারের জাগরণ। ঠাকুর আরেকদিন বললেন, আমি যেন মনে করলাম মা আমার আকাশে দাঁড়িয়ে বলছেন,
আশ্রমের কোনো কাজ করতে গেলে প্রয়োজন কয়েকজন সন্ন্যাসী ধরনের লোক, যাদের দিয়ে এসব কাজ হতে পারে। তাই আপনাদের ডেকেছি। ঠাকুর নির্দেশ মতো সন্ন্যাসী জীবনে ব্রতী হলেন কয়েকজন কর্মী। তারা হলেন জ্যোতি। তাদের নিয়ে ঠাকুর জ্যোতি আশ্রম করে তুললেন। ঠাকুরের অন্যান্য পরিকল্পনার মধ্যে ছিল শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়, কলেজ, গঙ্গাদারোয়া, 500 বেডের একটা হাসপাতাল ইত্যাদি। ঠাকুরের সব পরিকল্পনা পূর্ণতা না পেলেও কিছু কিছু পরিকল্পনা রূপায়িত হয়ে উঠেছে। ঠাকুরের আদর্শ ইতিমধ্যে সারা ভারতবর্ষ, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা, বার্মা, রাশিয়া প্রভৃতি স্থানে বিস্তার লাভ করেছে। ঠাকুরের মর্তলীলা ধীরে ধীরে শেষ হয়ে আসে। তিনি তার জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অমরেন্দ্রনাথকে শেষে বর্দা তার স্থলাভিষিক্ত করে 12ই মাঘ রবিবার 1375 সন ইংরাজির 27শে জানুয়ারি 1969 তার নিজ ধামে গমন করলেন। জয় গুরু।